আইন বিষয়ক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডার, পরিচালনায় নাহিদ রহমান ও রবি রহমান। প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে। সাথে আছি আমি অ্যাডভোকেট মাশরুফা হোসেন এবং আমাদের আজকের আলোচনার বিষয় মানব পাচার সংক্রান্ত আইন। এ বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন রোকেয়া চৌধুরী, প্রভাষক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শক, আজকের বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তবে টেলিভিশন স্ক্রিনে দেখানো টেলিফোন নম্বরগুলোর মাধ্যমে আমাদের কল করতে পারেন। তবে যথাসময়ের মতো এবারও অনুরোধ করব যে বিষয় সংক্রান্ত প্রশ্নই আপনারা করে থাকবেন। চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে প্রতি বছর দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে একটি উল্লেখযোগ্য সংখ্যক নারী, শিশু, প্রাপ্তবয়স্ক পুরুষ পাচারের শিকার হচ্ছেন। তো এই মানব পাচার প্রতিরোধ বা নিয়ন্ত্রণে বাংলাদেশে কি কোনো আইন প্রচলিত আছে? আমাদের খুব সাম্প্রতিক সময়ে 2012 সালে একটা আইন হয়েছে, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন। এছাড়াও কিন্তু এর আগে বিভিন্ন আইনে বিচ্ছিন্নভাবে মানব পাচার বিষয়টিকে আলোচনা করা হয়েছে এবং এক একটা সময় একটা আইন দিয়ে নতুন একটা আইন দিয়ে হয়তো পুরনো আইনকে বাতিল করা হয়েছে। তো এর আগে দণ্ডবিধিতে ছিল আমাদের, তারপর সাপ্রেশন অফ ইমোরাল ট্রাফিকিং অ্যাক্টে ছিল, এছাড়াও নারী ও শিশু নির্যাতন দমন আইনে ছিল। সেগুলো দেখা গেছে যে পার্শিয়ালি হয়তো মানব পাচার বিষয়টাকে পার্শ্বিকভাবে আলোচনা করছে, সার্বিকভাবে করছে না। রাইট। সো কোনো সেট কোনো ল ছিল না যেটাতে শুধু হিউম্যান ট্রাফিকিং নিয়ে কোনো উল্লেখ করা আছে, যেটাকে আমরা বলতে পারি যে সার্বিকভাবে বিষয়টা নিয়ে আলোচনা করছে, যেটা কিনা এই আইনটায় আছে এবং এর মাধ্যমে আগের আইনগুলো রহিত করা হয়েছে। আচ্ছা, তো এখনকার আইন যে প্রচলিত যেটি আছে সেটাকে কি বলা হচ্ছে, নামটা যদি? মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012। আচ্ছা, তো এই আইনে এখন নতুন নতুন বিষয় কি কি উল্লেখ করা হয়েছে? একটা যেটা আমি শুরুতেই বলেছি যে মানব পাচারের বিষয়টিকে সার্বিকভাবে আলোচনা করেছে। আগে যেমন শুধুমাত্র একটা শাস্তির কথা বলা ছিল, কোন একটা দণ্ডের কথা বলা ছিল, এখন এই আইনটি মানব পাচারের প্রতিরোধের কথা বলছে, যদি মানব পাচার হয়ে থাকে সেটা দমনের কথা বলছে এবং পাশাপাশি যারা মানব পাচারের শিকার হয়েছেন তাদের সুরক্ষার কথা বলছে। এর বাইরে বিচারিক প্রক্রিয়া আমরা কিছু কিছু ভিন্নতা দেখতে পাই, যেমন খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে এই আইনটি যে কোনো ব্যক্তি, সেটা মানে নারী, পুরুষ, শিশু, যে কারোর জন্য প্রযোজ্য হবে। এবং এছাড়াও সাধারণত আইনে আমরা দেখি যে শাস্তির ব্যবস্থা থাকে, জরিমানার ব্যবস্থা থাকে, কিন্তু এই আইনে কিন্তু চমৎকারভাবে ক্ষতিপূরণের বিষয়টা বলা হয়েছে, অর্থাৎ মানব পাচারের শিকার যারা হবেন তার ক্ষতি পরিমাপ করার জন্য কিছু মানদণ্ড দেওয়া আছে এবং সেই ভিত্তিতে ক্ষতিপূরণের ব্যবস্থার কথা বলা হয়েছে। এছাড়াও রুদ্ধ বিচার, যেটাকে আমরা বলি গোপন বিচার, অর্থাৎ সাক্ষীদের সুরক্ষা থাকবে এবং যারা মানব পাচারের শিকার হয়েছেন তাদের সুরক্ষা থাকবে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এটা কি শুধু আপনি যে বলছেন যে এখানে একটা কম্পেনসেশনের ব্যাপার আছে, তো এটা কি পানিশমেন্ট প্লাস কম্পেনসেশন নাকি শুধু কম্পেনসেশন উল্লেখ করছে? এখানে পানিশমেন্টের বিষয় আছে, সাথে অর্থদণ্ডের বিষয়টা আছে, পাশাপাশি ট্রাইব্যুনাল তার নিজস্ব বিবেচনা অনুযায়ী কোন একজন মানে পাচারের শিকার ব্যক্তি বা ভিকটিমকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে পারেন। আচ্ছা, তো আইন অনুযায়ী ঠিক কখন আমরা বলতে পারি যে একজন ব্যক্তি পাচারের শিকার হয়েছেন? এখানে আসলে বেশ কয়েকটি ধাপ আছে। যে বিষয়টি পরিষ্কার হওয়া দরকার সেটা হচ্ছে যে আমাদের কিন্তু একটা ধারণা হয় যে যদি দেশের বাইরে নিয়ে যায় তবেই কেবল মানব পাচার হয়, বিষয়টি কিন্তু সেটা না। আমাদের আইনে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে মানব পাচার দেশের ভেতরে স্থানান্তর এবং দেশের বাইরে দুটার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এর বাইরে মানব পাচারের ক্ষেত্রে এরকম হতে পারে যে কাউকে ভয় ভীতি দেখানো হয়েছে, তার উপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়েছে, তার আর্থসামাজিক দুর্বল অবস্থানের সুযোগ নেওয়া হয়েছে, তাকে প্রতারণা করা হয়েছে এবং তার মাধ্যমে তাকে শোষণ বা নিপীড়নের উদ্দেশ্যে কোনো একটা জায়গা থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, তাকে আটক করা হয়েছে, কোনো রকম আর্থিক লেনদেন বা কোনো রকম সুযোগ সুবিধার বিনিময় হয়েছে। এই বিষয়গুলো যদি সম্পূর্ণ হয় তাহলে আমরা বলতে পারি যে মানব পাচারের বিষয়টি ঘটেছে। এর বাইরেও এই আইনে কিন্তু মানব পাচারের যে শোষণ বা নিপীড়নের বিষয়গুলো সৃষ্টি হতে পারে এরকম পরিস্থিতি তৈরি হবে জেনেও যদি কাউকে কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রলুব্ধ করে যে তুমি যাও, তুমি এ করো সে করো, তাহলে সেটাও কিন্তু মানব পাচারের আওতায় পড়বে। তো এটা নট নেসেসারিলি যে একটা সার্টেন বাউন্ডারি বাইরে নিতে হবে না, মানে দেশের ভেতরে হতে পারে,
এবং দেশের বাইরে হতে পারে, এবং আমার যদি উদ্দেশ্যটা থাকে আমি শুধুমাত্র তাকে আটক করে রাখলেও কিন্তু হচ্ছে, বা যে কোনো ভাবে সহায়তা করলেও হচ্ছে। আচ্ছা, কিন্তু ওই যে কন্টেন্টগুলো আপনি বললেন যে মানে একটা প্রতারণা করা, বা আপনি যে আরো কতগুলো উল্লেখযোগ্য কথাবার্তা বলেন, তো সেগুলো যদি স্যাটিসফাই করে তো বাউন্ডারির বাইরে না হলেও বা দেশের ভিতরে হলেও সেটা আসলে প্রযোজ্য হচ্ছে, মানব পাচারে প্রযোজ্য হচ্ছে। তো শোষণ বা নিপীড়ন বলতে এখন এখানে কি বোঝানো হয়েছে? মানে আইনে আসলে কিছু কিছু উল্লেখ করা হয়েছে যে শোষণ বা নিপীড়নের ধরন কি হতে পারে। যেমন কাউকে যদি জবরদস্তি শ্রম করানো হয়, অর্থাৎ জোরপূর্বক তাকে কোনো ধরনের ভয় ভীতি দেখি, অথবা ঋণ দাসত্ব যেটাকে আমরা বলি, এটা একটু কঠিন বিষয় হয়, মানে কাউকে কোনো সত্যিকার ঋণের বিপরীতে, অথবা আমি সেটা বানোয়াট একটা ঋণ ধরে তাকে দিয়ে আমি কাজ করাচ্ছি, কিন্তু তাকে আমি কোন রকম মানে তার এই ঋণটা শেষ হচ্ছে না, এটা চলছেই। অথবা ভিক্ষাবৃত্তি, কাউকে পর্নোগ্রাফিতে বাধ্য করা, অথবা পতিতাবৃত্তিতে বাধ্য করা। এছাড়া অঙ্গহানি, যেটা কিন্তু আমরা খুব দেখি ঢাকা শহরে প্রায় দেখা যায়, বা ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা, বা ওই আমরা যে চেইনটা দেখি যে ভিক্ষুক তার অঙ্গ নেই, এটার সাথে কিন্তু বিভিন্ন চক্র জড়িত, এই বিষয়গুলো আছে। এছাড়া এই আইনে চমৎকার একটা বিষয় আছে, সেটা হচ্ছে প্রথমত শোষণের ধরন বলা হলেও এর মধ্যে কিন্তু সীমিত না। আচ্ছা, বিচারিক প্রক্রিয়াটা ব্যাখ্যা হতে পারে। তাছাড়াও এখানে বলা হচ্ছে যে শুধুমাত্র যে বল প্রয়োগ হতে হবে শোষণের জন্য সেটা কিন্তু না। কেউ যদি সম্মতিও দেয়, সম্মতি বলতে বোঝাচ্ছে যে জেনে শুনে এবং সজ্ঞানে কেউ যদি রাজিও হয়, সেটাও কিন্তু বাধা না, সেটাকেও আমরা মানব পাচার বলতে পারছি। এটা একটা চমৎকার দিক। এক্স্যাক্টলি, কারণ সে হয়তো মানে আনইনটেনশনালি হয়তো বুঝেইনি ব্যাপারটা, মানে তার একটা ইনোসেন্সের একটা অ্যাডভান্টেজ নিয়েছে হয়তো এক পক্ষ, তো সেটাকেও ধরা হচ্ছে। তো এটা একটা চমৎকার বিষয় আইনে উল্লেখ করা আছে। তো তাহলে শোষণের ধরন অনুযায়ী মানব পাচার অনেক ধরনের হতে পারে আপনি বলছেন। তো বাংলাদেশে মানব পাচারের কোন ধরনগুলো দেখা যাচ্ছে যে প্রচলিত আছে, আর কারা সবচেয়ে বেশি পাচারের ঝুঁকির মধ্যে রয়েছেন যদি আমরা দেখি বাংলাদেশে? আসলে আমরা সাধারণত যেটা দেখি যে ফোর্সড প্রস্টিটিউশন বা জোরপূর্বক পতিতাবৃত্তি যেটাকে আমরা বলি, সেটা দেশের ভেতর এবং বাইরে সব জায়গাতেই হচ্ছে। এছাড়া জবরদস্তিমূলক শ্রমের বিষয়টা আছে, অনেক রকম অমানবিক পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু যেতে হচ্ছে। বিদেশে যদি দিতেন, যেমন বিদেশে বলা হচ্ছে কোন একটা দেশে, সেখানে হয়তো কাজ করার কোনো সুযোগই নেই বাংলাদেশিদের জন্য, কিন্তু অর্থ নিয়ে সেটা বিনিময়ে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেখানে গিয়ে সে কিন্তু তার আইনি কোনো আশ্রয় কিন্তু নেই, তার ভিসার প্রক্রিয়াটি জাল, তার কোনো ওয়ার্ক পারমিট নেই, তার কাজ করার কোনো সুযোগ নেই বৈধভাবে। সেই জায়গাটায় সে যে শোচনীয় অবস্থার মধ্যে পড়ছে, এবং একজন ভিকটিম হয়তো আসলে বুঝতে পারছে না যে সে ভিকটিম, সে নিজেকেই অপরাধী ভাবছে। এছাড়া আমরা ওই দেশের ভেতরে যেটা আমরা সবচেয়ে অনেক বেশি দেখে থাকি যে ভিক্ষাবৃত্তি নিয়ে একটা বিরাট চেইন কাজ করে, এভাবে নিয়ে আসে, অঙ্গহানি করে। আর ঝুঁকির ব্যাপারে যদি আমরা বলি, সাধারণত কিন্তু ঝুঁকির সংখ্যাতত্ত্বের দিক থেকেও নারী এবং শিশুর বিষয়টাই কিন্তু প্রাধান্য পায়, এবং মানব পাচারের কথা শুনলেই আমাদের নারী শিশুর কথাই মনে হয়। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এবং পরিস্থিতিতে মানুষ কিন্তু এই পুঁজিবাদের সময় একটা পণ্যের মতো হয়ে যাচ্ছে। তো এখানে লিঙ্গের পরিচয়ের পাশাপাশি তার পণ্য মূল্য কতটুকু, পুরুষের শ্রমের বিষয়টি যেহেতু আছে, পুরুষদের পাচারের সংখ্যাও কিন্তু এখন বেড়ে যাচ্ছে। যে শ্রম দিতে পারছে সস্তায়, সেটাই কিন্তু মুখ্য বিষয়। তো পুরুষরা আমাদের দেশে কিন্তু অনেকটা উপেক্ষিত, এবং এক্ষেত্রে আমি একটা প্রজেক্টের কথা বলতে চাই। রিলিফ ইন্টারন্যাশনাল ইউএসএ তার একটি প্রজেক্ট করছে, যেখানে কিনা পাচারের শিকার প্রাপ্তবয়স্ক পুরুষদেরকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। আচ্ছা, কারণ আমাদের কাজের মধ্যে কিন্তু নারী শিশুর বিষয়টি আসছে, কিন্তু পুরুষরা অনেকটাই বাইরে থেকে রয়ে যাচ্ছে। আচ্ছা, তো একটা এক্সাম্পল ছিল, আগে দেখা যেত যে শিশুদেরকে পাচার করা হয়, স্পেশালি মিডল ইস্টের দেশগুলোতে দেখা যেত, এবং তাদেরকে আমি যতদূর মনে আছে যে জকি হিসেবে ব্যবহার করা হতো, আপনার হর্সের সাথে বা ক্যামেল জকি হিসেবে ব্যবহৃত হতো, এবং দেখা যেত সেক্ষেত্রে অনেক শিশুরা অনেক প্রাণহানিও ঘটেছে। তো এই বিষয়টি কি এখন আর দেখা যায়? এই বিষয়টি আসলে একেবারে আমরা যদি রিসেন্ট কিছু রিপোর্ট দেখি, এটা মেনশন কিন্তু এখনো থেকে গেছে, বলা হচ্ছে যে কমেছে, কিন্তু স্টিল এখনো আছে। তো এটার জন্য আসলে একটা পর্যাপ্ত, এবং এটার সাথে যদি প্রাসঙ্গিকভাবেই বলি, মানে এর বাইরেও কিন্তু আমাদের বেশ কিছু এরিয়া থেকে যায়। যেমন গতকাল প্রথম আলোতে একটা খবর ছিল যে প্রতিদিন প্রায় 8 থেকে 10 জন শ্রমিক মৃত ফেরত আসছেন। মানে তার কিন্তু এত অমানবিক অবস্থায় দিন কাটাচ্ছেন, এবং সেই অমানবিক পর্যায়ে কিন্তু যে কেউ ধীরে ধীরে তার যদি ভিসা এক্সপায়ার হয়ে যায়, আস্তে আস্তে কিন্তু তিনি সেই পাচারের বলের মধ্যে পড়ে যাচ্ছেন। জি, আমরা এই বিষয়টিতে ফেরত আসছি। আমাদের একটা ফোন আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যাঁ, আমাদের যদি এখান থেকে টিভি স্ক্রিনে দেখা যাচ্ছে যে বিদেশে পাচার করার জন্য আপনারা কথা বলতেছেন আইনের সম্পর্কে। জি জি, আমিও বিদেশে টাকা জমা দিচ্ছি যাওয়ার জন্য, কিন্তু পাঠাচ্ছি না।
আর ওরা বলছে যে ফিরে নেবো আমাদেরকে, ঠিক আছে। জি আচ্ছা, আপনি বিদেশে, আমি একটু বুঝি ব্যাপারটা, আপনি বিদেশে যাবার জন্য টাকা জমা দিয়েছেন, তারপরে কি হলো? হ্যাঁ টাকা জমা দিচ্ছি, ঠিক আছে, টাকা জমা দিচ্ছি। তারপরে ওরা বলতেছে যে ঢাকা থেকে ফ্লাইট না দিয়ে আমাদেরকে চিটাগাং থেকে ফ্লাইট দিব। তখন আমি ওরা চিটাগাং আমাকে নিয়ে আসে প্রায় 18 দিন আগে। আমি 18 দিন ধরে বিদেশে যাইতে পারতেছি না। এখন আমাদেরকে হোটেলে রাখছে চিটাগাং স্টেশন রোড। আচ্ছা, স্টেশন রোড, নূর হোটেল, সুবহান হোটেল, সিলেট হোটেল, প্রিন্স হোটেল এবং ঢাকা মেট্রো হোটেল। আবার ওই হোটেল গুলিতে ওদের লোক 10,000 লোকের উপরে আছে এবং অবৈধভাবে যাওয়ার জন্য প্রস্তুত। আমিও তার একজন ভুক্তভোগী। আমি প্রায় 3.5 লক্ষ টাকা তাদেরকে দিছি, তারা আমাদেরকে বিদেশ নেওয়ার নামে এখন টাকা তখন টাকা হচ্ছে। এবং ওই দিন আমাদেরকে এয়ারপোর্টে নিয়ে গেছিল, তখন আমাদের এয়ারপোর্টের ভিতরে নিয়ে। আচ্ছা, আপনি এখন আমাদের কাছে কি জানতে চাচ্ছেন একটু বলবেন? আমি জানতে চাচ্ছি যে আমরা যেমন প্রতারণার শিকার হচ্ছি, এটা কি কোনো ব্যবস্থা নেওয়া যায় না? আচ্ছা, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। খুব স্যার একটা স্টোরি। এবং দুঃখের বিষয় হচ্ছে যে এ ধরনের গল্প কিন্তু আসলে অনেক, একটা বা দুটো নয়। উনি যেটা বলছিলেন সংখ্যার দিক থেকে, উনি কিন্তু সচেতনতার একটা পরিচয় দিয়েছেন, উনি ফোনটা করেছেন। এখানে আসলে এই যে বিষয়টা আইনে কিন্তু এই জিনিসটাও এসেছে, মানে অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে এখনো পাচারটা হয়নি, কিন্তু আমাদের আইন বলছে যে মানে পুরো প্রক্রিয়াটা এখন চালু হয়ে গেছে। এবং যেহেতু ওনারা অর্থের বিনিময়টা হয়ে গেছে, ট্রাইব্যুনালের শরণাপন্ন হলে কিন্তু এই টাকাটা এখন মানে ইয়ে করা সম্ভব, টাচ করা সম্ভব, এই ব্যবস্থাটাও আইনে আছে। তো এই যে একজন ভুক্তভোগী, ওনার যদি নিজের পুলিশের কাছে যাওয়ার সুযোগ না থাকে, ওনার হয়ে কিন্তু যে কেউ যেতে পারে। তো আপনি বলছেন যে উনার ক্ষেত্রে যে কোনো কেউ ওনার হয়ে এটা কমপ্লেইন করতে পারে, এবং প্রসেসটা যদি একটু বলতেন। আমি যে কেউ যেতে পারি, পুলিশের কাছে যেতে হবে, অথবা আমাদের এই আইনের অধীনে মানব পাচার যে আইনটির কথা বলছিলাম 2012, সেটার অধীনে ট্রাইব্যুনাল আছে, সেখানে কমপ্লেইন করতে হবে এবং তখন তদন্তের সুযোগ আছে। এছাড়াও কিন্তু পুলিশ চাইলে যদি এই ধরনের কোনো ইনফরমেশন পাওয়া যায়, তারা প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে তল্লাশি করতে পারে। আর এমনিতে স্বাভাবিকভাবে একটা অভিযোগ যদি এরকম দায়ের হয়, তারপরে অপরাধীর বিরুদ্ধে মানে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠনের একটা সুযোগ থাকে, সেটা তদন্ত সাপেক্ষে 180 দিনের মধ্যে বিচার প্রক্রিয়া। তো আমরা যদি এখন ধরে নেই দর্শকের স্বার্থে যে উনার হয়ে কেউ একজন গিয়ে কমপ্লেইনটা করবে, হয়তো বা পুলিশ স্টেশনে অথবা কোনো আইনজীবীর কাছে, বা কমপ্লেইন করবে সেই উল্লেখযোগ্য মামলার উপর, আপনার আইনের ভিত্তিতে, তো সেক্ষেত্রে উনার কি কোনো ডকুমেন্ট বা কোনো কিছু কি নিয়ে যেতে হবে? না, এখানে মানে আইনটায় কিন্তু এই সুযোগগুলো আছে। একজন অভিযোগ করার পরে থানা থেকে সরাসরি তারা অনুসন্ধানে যেতে পারবেন, কিন্তু এলাকার কয়েকজনকে সাথে রাখতে হবে, যেটা আমরা নরমালি বিভিন্ন লয়ের প্রক্রিয়ায় দেখি। এটা সিম্পল প্রসিজার, কোনো কমপ্লিকেশন প্রসিজার। আশা করি আমাদের এই উত্তরের মাধ্যমে আপনি কিছুটা হলে উপকৃত হয়েছেন প্রিয় দর্শক। তো যেটা বলছিলাম যে এই যে বিপুল সংখ্যক মানুষ পাচার এবং পাচারের শিকার হচ্ছেন, এবং এর পিছনে মূল কারণগুলো আসলে কি? আসলে স্বাভাবিকভাবে কিন্তু আমরা চট করে একটা উত্তরে চলে যাই যে এর পেছনে কারণ হচ্ছে শুধু দারিদ্র। এছাড়াও কিন্তু এখানে অনেকগুলো বিষয় থাকে, মানে মানুষের জীবনের নানান রকম চাওয়া পাওয়ার হিসাব না মেলা, কর্মসংস্থানের অভাব। একজন মানুষের যদি কাজ না থাকে সে কি করবে, সেটা আছে। সামাজিক বৈষম্যের বিষয় আছে, আবার জেন্ডার ডিফারেন্স, যেটা নারী পুরুষের বৈষম্যের কারণে অনেক সময় হচ্ছে। দুর্বলতার সুযোগ নেওয়ার একটা বিষয় থাকে। অনেক ক্ষেত্রে কিন্তু এলাকার প্রভাবশালীরা এই সমস্ত চক্রের সাথে যুক্ত থাকেন। তাছাড়া একটা দিকে আমাদের ভুলে গেলে চলবে না যে এখানে রিক্রুটিং এজেন্সিগুলো কিন্তু একটা বড় ভূমিকা পালন করে, এবং তার মধ্যে কিছু বৈধ, কিছু অবৈধ। আচ্ছা, আমরা ফেরত আসছি ডিসকাশনে। আমাদের একটা ফোন রয়েছে। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আমি স্বাগত সাম্য বলছিলাম, নর্দার্ন ইউনিভার্সিটি থেকে। জি বলুন। আচ্ছা, ম্যাডামের কাছে প্রশ্ন। ম্যাডাম আমাকে চিনতে পারবেন না, আমার যতটুকু জানা মতে যে হিউম্যান ট্রাফিকিং একটা আছে এবং হিউম্যান স্মাগলিং আর একটা বিষয় আছে। এখন দুইটা ক্ষেত্রে ভিকটিম হলো, একটাতে কনসেন্ট আছে, যেমন হিউম্যান স্মাগলিং এর যথাসম্ভব। এখন আমার প্রশ্ন হলো কি, হলো যে দুইটা ক্ষেত্রে কি একই আইনের মধ্যে, মানে একই আইনের আওতায় সেটা রয়েছে কিনা, তাই তো? জি জি। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য।
এই প্রশ্নটা আসলে একটু টেকনিক্যাল, সো মানে উনি বলতে চাচ্ছেন হিউম্যান ট্রাফিকিং আর হিউম্যান স্মাগলিং, এটার মধ্যে পার্থক্যটা উনি যেটা বললেন সেটা হচ্ছে যে হিউম্যান স্মাগলিংটাতে হয়তো কনসেন্ট আছে, মানে সে কারো ইচ্ছার বাইরে তাকে পাচার করা হয়নি বা সে ইচ্ছাকৃতভাবেই সেই লোকের সাথে বা চক্রের সাথে গিয়েছে। তো এই দুটো বিষয় কি একই আইনের আওতায় রয়েছে কিনা? এখন মূলত আমাদের যে 2012 সালের আইনটা আছে সেটা একটা ওভাররাইডিং এফেক্ট আছে, সো অন্য যে কোনো আইনে যাই বলা থাকুক না কেন প্রাথমিকভাবে এই আইনের বিষয়গুলোই প্রযোজ্য হবে যে কোনো একটা মামলা। আচ্ছা, তো আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে দেখা যায় যে এমপ্লয়মেন্টের ইস্যুটা আসে, এই জন্য হয়তো বা এলাকার প্রভাবশালীরা এই চক্রের সাথে একটা সুযোগ থাকে। তারপর সেটা সূত্র ধরে আমরা বলছিলাম যে রিক্রুটিং এজেন্সিগুলো কিন্তু বৈধ হতে পারে, অবৈধ হতে পারে, এই ক্ষেত্রে জানার কিন্তু একটা গ্যাপ থাকে। তাছাড়া বৈধ যে রিক্রুটিং এজেন্সি তার ফিজ হয়তো অনেক সময় এত বেশি থাকে যে সেটার কারণে কিন্তু অনেকে ভাবে যে যদি একটু কমে হয়। তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে কিছু জায়গায় জানার কিন্তু গ্যাপ থাকে, যেমন কোনো একটা দেশে হয়তো স্টুডেন্ট হিসেবে একজন ভিসা নিয়ে যাচ্ছে, তাকে বলা হচ্ছে তুমি কাজের সুযোগ পাবে, কিন্তু সেই দেশে হয়তো মানে ফুল টাইম স্টুডেন্ট ছাড়া আর কারো কাজ করার কোনো সুযোগ নেই, মানে সবাইকে ফুল টাইম স্টুডেন্ট হতে হবে। তো সেই ক্ষেত্রে এই যে জানার অভাবগুলো এটা কিন্তু কখনো কখনো একটু সচেতন হলে সেটা এড়ানো সম্ভব। তো এই বিষয়গুলো আসলে বেশ খানিকটা কাজ করে এবং দেখা যায় হয়তো বা ম্যাক্সিমাম গ্রামের মানুষের সরলতার সুযোগটাই। হ্যাঁ, এবং ধরেন এই যে আপনি আমি এখন বসে কথা বলছি, আমরা কিন্তু হয়তো অতটা দূর পর্যন্ত পৌঁছাতে পারছি না, তো ওরকম ভাবে ক্যাম্পেইনগুলো বা এই কথাগুলো কিন্তু দূরবর্তী পর্যায়ে পৌঁছানো উচিত। বা আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যখন অ্যাড্রেস করি আমরা কিন্তু মূলত ভিকটিম ওরিয়েন্টেড হয়ে কথা বলি যে আপনাকে এটা জানতে হবে, কিন্তু আমাদের পোটেনশিয়াল ক্রিমিনালসদেরকেও কিন্তু জানতে দিতে হবে, রিক্রুটিং এজেন্সিগুলো যারা অবৈধভাবে এই কাজগুলো করে যে তার জন্য কি শাস্তির ব্যবস্থা আছে। জি, আমাদের একটা ফোন রয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমি কথা বলছি পাবনা জেলার সাতিয়া থানার ছোটপাতলা গ্রাম থেকে। জি বলুন। এই আগামী 3 দিন আগে আমাদের গ্রাম থেকে বিস্তার চলে গেছে মালয়েশিয়া যাওয়ার জন্য। যে ওরা শিপে কালকে রাত 10টার সময় শিপে উঠছে, ওঠার পরে তার সাথে আর কথা নাই, মানে এখনকার দালালরা টাকা নিচ্ছে। টাকা নেওয়ার পরে ওদেরকে আমি দেখছি যে এখন পর্যন্ত ওদের সাথে কোনো যোগাযোগ নাই। খবরের নিচে দেখতেছি যে 180 জন আটক হয়েছে। আমার মনে হচ্ছে যে তারাই আটক হয়েছে। আচ্ছা, তো আপনি আমাদের কাছে জানতে চাচ্ছিলেন কি? আমি জানতে চাচ্ছি যে এই আপনি কি আমাকে উত্তর দিতে পারবেন যে এরাই আটক হয়েছে নাকি অন্যরা? এটা তো আমরা তো আপনার যার কথা বলছেন তার পরিচয়টি জানি না, তো এটা তো আমরা না দেখে কিছু বলতে পারছি না। আপনাকে কল করার জন্য অনেক ধন্যবাদ। উনি একটা খুব খারাপ একটা পজিশনে পড়ে গেছেন, উনি হয়তো বুঝতেই পারছেন না যে কে তার আত্মীয় স্বজনে কি রয়েছেন কিনা। সে তবে প্রাসঙ্গিকভাবে একটা কথা বলে রাখি, আমাদের এই যে আইনটি আছে এখানে কিন্তু বলা আছে যে যে কোনো এনজিও বা সরকারি যে কোনো প্রতিষ্ঠান কেউ যদি মানব পাচারের শিকার হন তারা মাসিকভাবে কিন্তু তথ্য জানতে চাইতে পারবেন। এটা কিন্তু আইনের একটা উল্লেখযোগ্য অংশ যে আমরা কেবল কিন্তু সচেতনতার কথা বলি বা তথ্যের কথা বলি, কিন্তু সেটা মানুষ কিভাবে পাবে সেটাও কিন্তু একটা সুযোগ করে দিতে হয়। আইনে একটা অব্লিগেশন তৈরি করা হয়েছে ওই সংস্থাগুলো যারা মানবাধিকার নিয়ে কাজ করে বা নির্দিষ্টভাবে যারা মানব পাচার নিয়ে কাজ করে তাদের হয়তো এই মেকানিজমগুলো ডেভেলপ করতে একটুখানি সময় লাগবে, কিন্তু যথেষ্ট সুযোগ আছে আসলে। আচ্ছা, তো আপনি শুরুতে শাস্তি জরিমানার কথা বলছিলেন, তো আইনে মানব পাচারের বিরুদ্ধে কি ধরনের শাস্তির কথা বলা রয়েছে? এখানে একটা কথা যেটা আমরা বলছিলাম যে মানব পাচার কিন্তু শোষণের ধরনের উপর নির্ভর করে অনেক রকম হতে পারে, জবরদস্তিমূলক শ্রম হতে পারে, পতিতাবৃত্তি হতে পারে, প্রত্যেকটার জন্য কিন্তু আইনে আলাদা আলাদাভাবে শাস্তির কথা বলা আছে, জরিমানার কথা বলা আছে। এবং এই ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে যখন আপনি এককভাবে কাজটা করছেন সেটা একটা বিষয়, যখন আপনি সংঘবদ্ধ চক্র হয়ে করছেন, কয়েকজন ব্যক্তি একত্রিত হয়ে করছেন, সেটা কিন্তু দেশীয় আন্তর্জাতিক দুটো হতে পারে। কারণ মানব পাচারের ক্ষেত্রে একটা উৎসের দেশ থাকে, একটা ট্রানজিটের দেশ থাকে, একটা ডেস্টিনেশন কান্ট্রি থাকে। তো এই যে বিভিন্ন দেশে এই সংঘবদ্ধ এজেন্সির ক্ষেত্রে কিন্তু নাগরিকত্ব কোনো বাধা না, তো এই ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি রাখা হয়েছে এবং সেটা মৃত্যুদণ্ড হতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, এছাড়া বিভিন্ন মেয়াদের শাস্তি আছে। এবং এখানে পাচারে কোনো রকম সহায়তা করা, পাচারের চেষ্টা করা প্রত্যেকটা শাস্তিযোগ্য অপরাধ এবং সহায়তার জন্য মূল যে শাস্তি ঠিক সেই একই শাস্তির কথা বলা আছে। আচ্ছা, আমাদের আরেকটা ফোন রয়েছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আপনি একটু টিভির ভলিউমটি কমিয়ে আমাদের সাথে কথা বলবেন প্লিজ।
কথা হলো যে যারা এজেন্সি যারা ব্যবসা করে অফিস আছে বা ওদের বড় বই আছে, কিন্তু সরকার যারা পাবলিকের কাছে যারা প্রতারণা করে, কিন্তু সরকারের কাছে কোনো ব্যবস্থা নেই নাকি? জি, তা আপনার প্রশ্নটি আপনি একটু বলবেন আমাদের? বলতেছি যে যারা ওই যে বাইরে যারা লোক পাঠায়, বড় বড় ওদের এজেন্সি আছে না, তো এজেন্সি গুলা তো ওদের বড় বড় অফিস আছে, কিন্তু পাবলিকদের কোনো প্রচারণা হইতেছে, কিন্তু সরকার ওদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন নেয় না, এটা বলতেছে আমার প্রশ্ন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু কিছুটা হলেও এগিয়েছি এই আইনটা, মানে আগে যেখানে আমাদের পর্যাপ্ত উপায় ছিল না, মানব পাচার কিন্তু বিচারের ক্ষেত্রে বেশ খানিকটা ঝুঁকি থাকে, যিনি মানব পাচারের শিকার হয়েছেন তার নিরাপত্তা ব্যবস্থা না থাকলে আমরা কিন্তু এই আইনটা বেশ কিছু দেখতে পেয়েছি, নিরাপত্তার কথা, সুরক্ষার কথা, গোপনীয়তার কথা, অনেক কিছু আছে। সো হয়তো আস্তে আস্তে কিছুটা উন্নতি হবে, এবং যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা একটু আগে বলছিলাম, যে এই যে এজেন্সি বিষয়টা, এটা কিন্তু প্রথমবারের মতো আইনে স্পষ্টভাবে এসেছে, এবং এই আইনটার কিন্তু মানে আন্তর্দেশীয় বিভিন্ন দেশের একটা প্রয়োগ আছে। বাংলাদেশের ভেতর থেকে বাইরে সেটাকেও বাংলাদেশের ভেতরে ধরা হবে, বাইরে থেকে ভেতরে সেটাও বাংলাদেশের ভেতরে ধরছি আমরা। এবং যেহেতু এটা মানব পাচার সংক্রান্তই পুরোপুরি আইনটি, তো আমরা আশার আলো দেখতে পাচ্ছি যে হ্যাঁ, কিছুটা হলো যদি এটা কার্যকর হয় আমরা কিছুটা হয়তো আগাতে পারব। জি, তো পাচারের শিকার ব্যক্তি কিভাবে আইনের আশ্রয় নিতে পারে, এটা যদি আরেকবার দর্শকদের জন্য বলতেন। এটা আমরা একটু আগেই বলছিলাম, তো কোনো ব্যক্তি যদি পাচারের শিকার হন, সেই ব্যক্তি সরাসরি অথবা অন্য যে কারো মাধ্যমে, যে কেউ যদি কোনো তথ্য জানতে পান, তিনি সরাসরি পুলিশের কাছে যেতে পারেন অথবা ট্রাইব্যুনালে যেতে পারেন। সেখানে গিয়ে তাকে অভিযোগ দায়ের করতে হবে, এবং তার পরবর্তী যে প্রক্রিয়া আছে তদন্ত হবে। এবং এই ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে পুলিশের উপর কিন্তু একটা দায়িত্ব আছে যে অভিযোগকারীর নাম ঠিকানা গোপন রাখতে হবে যদি না সেটা আইনে প্রয়োজন হয়, এবং সাক্ষী এবং অভিযোগকারীকে নিরাপত্তা দিতে হবে, যেটা কিন্তু আমরা অন্যান্য আইনের ক্ষেত্রে মানে দেখি না। এই বিষয়টি কিন্তু নিশ্চিত করা হয়েছে। আচ্ছা, তো মানব পাচার রোধে ইন্টারন্যাশনাল বা ক্রস বর্ডার ব্যবস্থায় প্রয়োজনটা কতটুকু? সেটা তো অবশ্যই একটা প্রয়োজনের জায়গা, কারণ যেটা আমরা বলছিলাম যে এই পর্যায়টায় কিন্তু বিভিন্ন দেশ জড়িয়ে যায়। তো আন্তর্দেশীয় যে বিষয়টা সেটা আসলে পরিষ্কার হওয়া দরকার, এবং সহযোগিতাটা অনেক বেশি হলে পরে কিন্তু হয়, যেমন আমাদের আইনে বলা আছে মানব পাচারের শিকার হয়ে যারা চলে গেছেন তাদের রিপ্যাট্রিয়েশনের ব্যবস্থা করতে হবে, দেশে ফেরত আনা। সেক্ষেত্রে বিদেশি দূতাবাসের সাহায্য প্রয়োজন। আবার একজন ভিকটিম যখন ফেরত আসলেন, তিনি হয়তো দেখছেন যে পাচারের সাথে যে ব্যক্তি জড়িত ছিলেন তিনি আর নেই, তিনি হয়তো পালিয়ে আছেন। তো আন্তর্দেশীয় সম্পর্কটা না হলে পরে আসলে এই আইনটা প্রয়োগ করা খুব কঠিন। জি, তো এবং মানব পাচার এড়ানোর জন্য একটা ব্যক্তি পর্যায়ে কি কি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? ব্যক্তি পর্যায়ে প্রথমত হচ্ছে আমরা যে ঝুঁকির জায়গাগুলো চিহ্নিত করেছিলাম, একটা হচ্ছে বর্তমান সময়ে ছাত্র এবং কর্মজীবীদের জন্য বাইরে যাওয়ার যে ঝোঁকটা, সেক্ষেত্রে প্রথমত যে রিক্রুটিং এজেন্সিটা বৈধ কিনা সেটা একটু খোঁজ নেওয়া, তিনি যেই দেশটায় যাচ্ছেন সেখানে আদৌ যাওয়ার সুযোগ আছে কিনা সেটাও কিন্তু একটা দেখার ব্যাপার আছে। সুতরাং কিছু কিছু বিষয় জানতে হবে, এবং কোনো অর্থের লেনদেন হওয়ার আগে এই বিষয়গুলো একটু জেনে নেওয়া যে তার লাইসেন্স আছে কিনা, তার আসলে ওই দেশে তার এজেন্সি কোনো কানেকশন আছে কিনা, এই তথ্যগুলো জানতে চাওয়া, অথবা সাহায্য করতে পারেন এমন কারোর সাথে যোগাযোগ করা। এখন কিন্তু গ্রামে গঞ্জেও ইন্টারনেটের যথেষ্ট অ্যাক্সেস আছে, একটুখানি ছাত্রদের জন্য এটা অনেক সহজ। আর ব্যক্তি পর্যায়ে আমরা একদম সময়ের শেষ প্রান্তে চলে এসেছি, অনেক কথা ছিল এবং অনেক প্রশ্ন ছিল ভিউয়ারদের, যেটা আমরা হয়তো নিতে পারিনি। আপনাকে আবার অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, সময় স্বল্পতার কারণে আমরা আপনাদের অনেকের ফোন অ্যাটেন্ড করতে পারিনি আজ, তবে আশা করব আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। দেখতে থাকুন ল অ্যান্ড অর্ডার, দেখা হবে আবারও।